আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানব। আর এই ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের যত নিয়ম আছে সব নিয়ম নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা যদি কেউ করেন তাহলে আশা করি যে ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। তো যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করছি। তার আগে আমরা জেনে নিই ট্যাগ কোশ্চেনটা কী। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে আমরা অনেক সময় বাক্য বলার শেষে ছোটোখাটো প্রশ্ন জুড়ে দিই। ওই যে বাক্য বলার শেষে ছোটো প্রশ্নটা জুড়ে দিই সেটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ। যেমন, সে স্কুলে গিয়েছে, যায়নি। তুমি ব্যায়াম করনি, করেছ। এই যে আমরা বাক্য বলার শেষে ছোট ছোট প্রশ্ন জুড়ে দিই, এগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তারপরে ইংরেজিতে আমরা দেখতে পারি রহিম প্লেড ক্রিকেট, ডিডেন্ট হি। রহিমা গোস টু স্কুল, ডাজেন্ট শি। এই যে এখানে ডিডেন্ট হি, ডাজেন্ট শি, ছোট ছোট প্রশ্ন জুড়ে দিলাম, এগুলি হচ্ছে ট্যাগ কোশ্চেন। সো আশা করি ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমাদের ধারণা নেওয়া হয়ে গেছে। এখন ট্যাগ কোশ্চেন শুরু করার আগে বা ট্যাগ কোশ্চেনের নিয়ম শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, আর এগুলো অবশ্যই ট্যাগ কোশ্চেনে ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে নট সহ এই অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত ফর্ম, অর্থাৎ ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজেন্ট। এরকমভাবে প্রত্যেকটা ভার্বের সংক্ষিপ্ত ফর্ম আমাদের জানতে হবে। যেমন ইজ নট, ইজেন্ট, এম নট, আরেন্ট। এখানে কিন্তু ভুল দেওয়া নাই। এম নট থাকলে এমড হওয়ার কথা, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আরেন্টই হবে। তাহলে এম নট থাকলে আরেন্ট। আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। এরপরে হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, শেল নট, শেন্ট, ক্যান নট, কান্ট, ডিড নট, ডিডেন্ট, ডু নট, ডোন্ট। তারপরে শুড নট, শুডেন্ট, উইল নট, ওন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট, মাস্ট নট, মাসেন্ট, মাইট নট, মাইটেন্ট, ওট নট, ওটেন্ট। এরপরে উড নট, উডেন্ট, নিড নট, নিডেন্ট, মে নট, মেন্ট, কুড নট, কুডেন্ট, ডাজ নট, ডাজেন্ট। এই ভার্বগুলোর অক্সিলারি ফর্ম মানে নট সহ অক্সিলারি ফর্ম অবশ্যই আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেন পারতে হলে, কারণ ট্যাগ কোশ্চেনে কখনো নোটটা সম্পূর্ণভাবে দেওয়া যায় না, অক্সিলারি ভার্বের সাথে এইভাবে সংক্ষিপ্ত রূপেই দিতে হয়। আর এগুলো মুখস্থ করা তত কঠিনও না, যদি আমরা কয়েকবার মনোযোগ দিয়ে পড়ি তাহলে আশা করি মুখস্থ হয়ে যাবে। সো যাই হোক, এরপরে আমরা যাই আরেকটা বেসিক জিনিসে, সেটা হচ্ছে সাবজেক্ট এর প্রোনাউনগুলো, অর্থাৎ কোন সাবজেক্টের প্রোনাউন হিসেবে আমরা কী দিব সেগুলো। কারণ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেমন সরাসরি নট দিতে পারি না, অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করে দিতে হয়, সেরকমইভাবে আমরা কখনও ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সরাসরি সাবজেক্ট দিতে পারি না, বরং ওই সাবজেক্টের যে প্রোনাউন থাকে সেটা দিতে হয়। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রোনাউন কী হয় সেটা আমাদের জানতে হবে। এগুলো সহজ, কয়েকবার দেখলে আয়ত্তে এসে যাবে। যাই হোক, আমরা শুরু করছি। রহিম থাকলে হি হবে, অর্থাৎ যে কোনো পুরুষের নামের শেষে বা নাম থাকলে প্রোনাউন হিসেবে হি হবে। রহিমা, অর্থাৎ যে কোনো মেয়ের এর পরিবর্তে শি হবে। বডি, যে কোনো বডি, যেমন এনি বডি, সাম বডি, নো বডি, যে কোনো বডি থাকলে দে হবে। ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, এরকম যে কোনো ওয়ান থাকলে দে হবে। থিঙ্ক, যেমন নাথিং, এভরিথিং, সামথিং, যে কোনো থিং থাকলে ইট হবে। এরপরে আল্লাহ, আল্লাহ গড থাকলে হি হবে, আর এজটা অবশ্যই বড় হতে হবে। এটা শুধু ট্যাগ কোশ্চেনে না, যে কোনো ক্ষেত্রেই আল্লাহ গড বোঝালে প্রোনাউন হিসাবে হি হবে, আর এজটা অবশ্যই বড় হাতের হবে। অল থাকলে ইট হবে, অল প্লাস নাউন থাকলে দে হবে। এরপরে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে উই হবে, অর্থাৎ আমি, তুমি এবং সে থাকলে হবে আমরা। সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে ইউ হবে, অর্থাৎ তুমি এবং রহিম, অথবা তুমি এবং সে থাকলে হবে তোমরা। থার্ড পারসন এবং থার্ড পারসন থাকলে হবে দে, অর্থাৎ রহিম এবং করিম, এরকম থাকলে প্রোনাউন হিসাবে দে হবে। এখানে আমি 1, 2, 3 দ্বারা পারসন বুঝিয়েছি। সো যাই হোক, দিস, দ্যাট, ইট থাকলে ইট হবে। এরপরে পার্সন হোক অথবা থিঙ্ক হোক, মানে ব্যক্তি হোক অথবা বস্তু হোক, তা যদি একের বেশি হয় তাহলে প্রোনাউন হিসাবে দে হবে। FAQs দ্বারা বোঝাচ্ছি ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম বস্তুর ক্ষেত্রে বা এরকম জিনিসের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। যেমন মানুষের ফিলিং বোঝা যায় না, তারপরে মানুষের দুঃখ কষ্ট কোয়ালিটি, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার করা হবে।
ইট দিয়ে সেন্টেন্স শুরু হলে ইট হবে, দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে প্রোনাউন হিসেবে দেয়ার হবে। দিস দোজ দিয়ে সেন্টেন্স শুরু হলে দে হবে। সো এগুলো আমরা দেখলাম যে কোনটার পরিবর্তে প্রোনাউন কী হয়, এগুলো পরবর্তীতে আমরা উদাহরণসহ দেখব। তার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই, এটা একদম বেসিক জিনিস ট্যাগ কোশ্চেনে। সেটা হচ্ছে স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব নেগেটিভে, আর যে সেন্টেন্সটা দেওয়া থাকবে বা স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটা যদি নেগেটিভে থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব অ্যাফার্মেটিভে। মানে সম্পূর্ণ বিপরীত, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি আগেও বলেছি, যে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি সবসময় প্রোনাউন হিসেবে দিতে হবে। অর্থাৎ কখনো আমি নাম দিতে পারবো না বা সাবজেক্ট সরাসরি বসাতে পারবো না, সাবজেক্ট হিসাবে আমাকে অবশ্যই প্রোনাউন বসাতে হবে। অর্থাৎ এর জন্য আমরা এতক্ষণ এগুলো শিখলাম। এবার আমরা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে, এর একটা উদাহরণ দেখি। আই ইট রাইস, এখানে যে সেন্টেন্স বা স্টেটমেন্ট দেওয়া আছে এটা অবশ্যই অ্যাফার্মেটিভ আছে, তাই আমরা ট্যাগ কোশ্চেন নেগেটিভ করবো। এখানে আই ইট রাইস, এটাকে নেগেটিভ আমরা কীভাবে করতাম, ডু নট দিয়ে। ডু নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট। আমরা কিন্তু কখনো এখানে ডু নট দিতে পারবো না, ডোন্টই দিতে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ দিতে হবে। আর এই কারণে আমরা প্রথমেই সংক্ষিপ্ত রূপ জেনে এসেছি। সো ডোন্ট, এরপরে আইয়ের প্রোনাউন আই, শেষ, অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তারপরে আই ডু নট ইট রাইস, এখানে যে স্টেটমেন্ট বা সেন্টেন্স দেওয়া আছে তার নেগেটিভে আছে, তাহলে ট্যাগ কোশ্চেনটি অবশ্যই হবে অ্যাফার্মেটিভে। তাহলে ডু আনলাম অক্সিলারি ভার্ব হিসেবে, আর আইয়ের প্রোনাউন আই দিয়ে দিলাম, শেষ। এবার আমরা প্রত্যেকটার উদাহরণ সহ দেখব। বলেছিলাম রহিম মানে যে কোনো পুরুষের নামের পরিবর্তে হি হয়, যেমন রহিম লাইকস টি, এটা অ্যাফার্মেটিভ আছে, তাই ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। ডাজেন্ট হি, কারণ আমরা জানি এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দিতাম ডাজ নট, আর আমরা ডাজ নট সরাসরি দিতে পারবো না, অবশ্যই আমাদের সংক্ষিপ্ত রূপ দিতে হবে ডাজেন্ট, তাই ডাজেন্ট দিলাম। আর রহিমের প্রোনাউন হি, তাই হি দিয়ে দিলাম। আর অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, তা না হলে কিন্তু ভুল। রহিমা মানে যে কোনো মেয়ের নামের পরিবর্তে শি হবে, যেমন রহিমা ইজ এ স্টুডেন্ট, এটাও অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করলে হয় ইজেন্ট। ইজ নট হওয়ার কথা, আর আমি এখানে সংক্ষিপ্ত রূপ দিয়েছি ইজেন্ট। এগুলো আমি বারবার বলছি যাতে মাথায় বসে যায়, এর পরবর্তীতে বলা হয়তো বাদ দিয়ে দিব। তো যাই হোক, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। ইজ, এটাকে নেগেটিভ করলে হয় ইজেন্ট, আর রহিমের প্রোনাউন হচ্ছে শি, ইজেন্ট শি, আর অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখি, যে কোনো বডি থাকলে মানে এনিবডি, সামবডি, নোবডি, এরকম বডি যদি দেওয়া থাকে তাহলে তার প্রোনাউন হিসাবে আসবে দে। যেমন এনিবডি ক্যান ডু ইট, সো এখানে ক্যান অ্যাফার্মেটিভে দেওয়া আছে স্টেটমেন্ট, তাই আমরা নেগেটিভ করলে কী দিব, ক্যান নট। ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ কান্ট, আর এনিবডি এর পরিবর্তে প্রোনাউন দে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন কান্ট দে। এরপরে যে কোনো ওয়ান থাকলে হয় দে, মানে সাম ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান। এখানে দেওয়া আছে নো ওয়ান বিলিভস এ লায়ার, সো এখানে আমরা খেয়াল করি নো ওয়ান যেহেতু দেওয়া আছে তার মানে এই সেন্টেন্সটা আছে নেগেটিভে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবো অ্যাফার্মেটিভে। এবার আরেকটা জিনিস হচ্ছে, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতাম তাহলে আমরা কী দিতাম, যেহেতু ভার্বের শেষে এস আছে তাই আমরা দিতাম ডাজ নট, কিন্তু এখানে আমরা দিতাম ডাজ নট, আর এটা যেহেতু নেগেটিভে আছে তাই সেই অনুযায়ী আমরা এখানে অ্যাফার্মেটিভে করতাম, অর্থাৎ শুধু এখানে ডাজ দিতাম, নটটা দিতাম না। ডাজ দে দেওয়ার কথা, কিন্তু ডাজ দে না দিয়ে আমি ডাজ ডু দিচ্ছি। কেন? এর কারণ হচ্ছে আমরা জানি যে নো ওয়ানের পরিবর্তে এখানে দে হয়েছে, আর দের সাথে কখনো ডাজ হয় না, দে হয়, সরি ডু হয়। সো আবার বিষয়টা খেয়াল করি, এখানে নিয়ম অনুযায়ী বসার কথা ছিল ডাজ, কিন্তু দের সাথে ডাজ হয় না, দের সাথে ডু হয়, তাই এখানে ডু দেওয়া হয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, যে কোনো থিংসের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে ইট হয়। এখানে দেওয়া হচ্ছে নাথিং ইজ ডান, এটাও নেগেটিভে দেওয়া আছে স্টেটমেন্ট, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভে, ইজ ইট। আল্লাহ গড থাকলে প্রোনাউন হিসেবে হি হয়। সো আল্লাহ ক্যান হেল্প আস, এই ক্যানটাকে নেগেটিভ করলে হয় ক্যান্ট, আর আল্লাহের প্রোনাউন হিসেবে হি দিব, অবশ্যই এটা বড় হাতের, কান্ট হি।
এরপর আমরা দেখি যদি যদি অল থাকে তাহলে ইট হয়, আর অল প্লাস নাউন থাকলে দে হয়। যাই হোক, ওটা পরে দেখব। তাহলে অল থাকলে ইট হয়। হি ইজ অয়েল, ইজেন্ট ইট, অলের পরিবর্তে ইট। এরপরে অল প্লাস নাউন থাকলে দে হয়, যেমন অল বয়েজ আর প্রেজেন্ট, আরেন্ট দে। অল প্লাস নাউন আছে তাই এখানে দে দিয়েছে। এরপরে বলেছিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, মানে আমি, তুমি এবং সে থাকলে হয় উই বা আমরা, যেমন আই, ইউ অ্যান্ড হি ক্যান ডু দিস। সো এখানে ক্যান আছে, এটাকে নেগেটিভ করলে হয় কান্ট। আর এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আছে, তাই প্রোনাউন হিসেবে উই। এরপরে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে ইউ, অর্থাৎ তুমি এবং সে থাকলে হবে তোমরা, যেমন ইউ অ্যান্ড শি রোড দ্য লেটার। এটা পাস্ট ইনফিনিট টেন্স আছে, এটাকে নেগেটিভ করলে হয় ডিড নট। আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট। আর আমি বলেছিলাম সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে প্রোনাউন হিসেবে হবে ইউ। এরপরে থার্ড পারসন এবং থার্ড পারসন থাকলে হবে দে, যেমন রহিম এবং করিম, এর পরিবর্তে প্রোনাউন হবে দে, যেমন হি অ্যান্ড শি মাস্ট গো, এখানে মাস্টকে নেগেটিভ করলে হয় মাসেন্ট। আর হি অ্যান্ড শি এর পরিবর্তে দে। এবার দেখি দিস দ্যাট ইট থাকলে হবে ইট, দিস ওয়াজ মাই কার, ওয়াজকে নেগেটিভ করলে হয় ওয়াজেন্ট, আর দিসের পরিবর্তে ইট, ওয়াজেন্ট ইট। এরপরে বলেছি পার্সন এবং থিঙ্ক, অর্থাৎ ব্যক্তি অথবা বস্তু যদি একের বেশি হয় তাহলেই দে হবে, যেমন ফিশেস ক্যান সুইম, এখানে বস্তু আছে আর সেটা একের বেশি আছে তাই এখানে দিয়ে দিলাম, সরি আগে কান, এর নেগেটিভ করলে হয় কান্ট। আর ফিশেস যেহেতু বস্তু একের বেশি তাই প্রোনাউন হিসেবে দে। এরপরে বলেছিলাম এফএ কিউএস দ্বারা বুঝিয়েছিলাম ধরা ছোঁয়া যায় না এমন জিনিস বোঝালে প্রোনাউন হিসেবে ইট হবে, যেমন ডেথ ইজ এ মাস্ট ফর এভরিওয়ান। সো এখানে ডেথ এটা কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তাই এর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ইট দিয়েছি। এটা অ্যাফার্মেটিভ আছে তাই ইজেন্ট ইট। আর ইট দিয়ে সেন্টেন্স শুরু হলে প্রোনাউন হিসেবে ইট অথবা দেয়ার হবে, অথবা অর্থাৎ ইট দিয়ে শুরু হলে ইট আর দেয়ার দিয়ে শুরু হলে দেয়ার, যেমন দেয়ার আর সাম নোটস, এখানে দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে তাই এখানে প্রোনাউন হিসেবে দেয়ার দিয়েছি। আর আর কেন নেগেটিভ করলে হয় আরেন্ট। এরপরে দেখি দিস অথবা দোজ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে প্রোনাউন হিসাবে দে হয়, যেমন দিস আর ভেরি গুড। সো এখানে আরকে নেগেটিভ করলে হয় আরেন্ট, আর দিসের পরিবর্তে প্রোনাউন দে, আরেন্ট দে। এবার দেখি কিছু শব্দ, একটা সেন্টেন্স যে নেগেটিভে আছে সেটা আমরা কিভাবে বুঝি, যদি সেই সেন্টেন্সে নট থাকে অথবা নো থাকে তাহলে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা নেগেটিভে আছে। সো এরকমভাবে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা বুঝতে পারি সেন্টেন্সটা নেগেটিভ। এই শব্দগুলো হচ্ছে হার্ডলি, লিটল, ফিউ, নেভার, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, নাথিং, নাইদার, বেয়ারলি, নো ওয়ান, নোবডি। সো এখানে যে শব্দগুলো আছে এইগুলোর যে কোনো একটা যদি সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে নেগেটিভ। আর সেন্টেন্সটা নেগেটিভ হলে আমরা ট্যাগ কোশ্চেন কিসে করবো, অবশ্যই অ্যাফার্মেটিভে, যেমন হি হার্ডলি গোস দেয়ার, এখানে হার্ডলি আছে তার মানে সেন্টেন্সটা আছে নেগেটিভে, অর্থাৎ এখানে হার্ডলিটাই নটে কাজ করতেছে। তাহলে এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভে আছে তাই আমরা ট্যাগ কোশ্চেন করবো অ্যাফার্মেটিভে। এটাকে নেগেটিভ করলে কী এখানে অক্সিলারি হিসেবে কী দেওয়া যায়, ডাস, কারণ গোস আছে বা গোয়ের সাথে ইয়েস আছে তাই ডাস। আর হিয়ার প্রোনাউন তো হি। এরপরে নো বডি হেডস হিম, এখানে নো বডি আছে তার মানে সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা নেগেটিভে আছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভে। এখানে বারবার শেষে এস আছে তাই আমরা অক্সিলারি হিসেবে দিলাম ডাস। আর নো বডি এর প্রোনাউন, অর্থাৎ বলেছিলাম যে কোনো বডি থাকলে তার প্রোনাউন দে হয় তাই দে। তবে এখানে আরেকটা জিনিস হচ্ছে দের সাথে তো আর ডাজ হয় না, দের সাথে কি হয়, ডু হয়। এখানে আমারও ভুল হয়ে গেছে, দের সাথে ডাজ দেওয়া যায় না, দের সাথে ডু দিতে হয়।
তো এখানে আমরা কি দিব, ডু দে। এটার মধ্যে কিন্তু তেমন একটা তফাৎ নাই। এখানে ডাজ হওয়ার কথা, এখানেও ডাজ হওয়ার কথা। এখানে ডাজটা রয়ে গেছে কারণ এর সাথে ডাজ হয়, কিন্তু এখানে ডাজের পরিবর্তে ডু হচ্ছে কেন? কারণ দের সাথে ডাজ হয় না, দের সাথে হয় ডু। এরপরে দেখি, যদি ফিউ, তো যা বলছিলাম, যদি ফিউ লিটল থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, আর এ ফিউ এ লিটল থাকলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আবার বলছি, যদি দেখি সেন্টেন্সে ফিউ লিটল আছে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, আর যদি সেন্টেন্সে এ ফিউ এ লিটল থাকে তাহলে সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ। সো উদাহরণ দেখি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এখানে শুধু ফিউ দেওয়া আছে, তার মানে সেন্টেন্সটা বা স্টেটমেন্ট আছে নেগেটিভে, তাহলে আমরা কি করব, এটা অ্যাফার্মেটিভে। হ্যাভ আই অথবা ডু আই। এখানে হ্যাভটাকে ধরে নিয়ে আমরা করলে পারি, অথবা হ্যাভকে নেগেটিভ করলে হয় ডু নট হ্যাভ, সেটাকে ধরে করলেও পারি ডু আই। এরপরে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে কিন্তু এ ফিউ আছে, তার মানে এই স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভে। যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে, ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভে। তাহলে কি হবে, হ্যাভেন্ট আই অথবা ডোন্ট আই, ওই একই। কারণ হ্যাভকে আমি অক্সিলারি হিসেবে ধরে করলেও পারি, তখন হবে হ্যাভেন্ট আই, অথবা হ্যাভকে যদি আমি মেন ভার্ব হিসেবে ধরে করি তাহলে এটাকে নেগেটিভ করলে হয় ডু নট হ্যাভ। তাই আমরা দিব ডোন্ট আই, যেটা দিব সেটাই সঠিক। তবে বর্তমানে বেশি চলে এটা ডোন্ট আই অথবা ডু আই। যাই হোক, এর পরের নিয়মটা দেখি, সাবজেক্ট এরপরে যদি কমা দিয়ে ডি দেওয়া থাকে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে সাবজেক্টের পর যদি অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দেওয়া থাকে, এরপরে ভার্বের পার্টিসিপাল ফর্ম দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পার্টিসিপাল ফর্ম। কারণ আমরা জানি উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তার মানে এখানে প্রেজেন্ট ফর্ম আছে মানে উড দেওয়া আছে, আর হেডের পর ভার্বের পার্টিসিপাল ফর্ম দেওয়া হয়। আর এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দেওয়ার পর আমরা বুঝতে পারবো, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দেওয়ার পর যদি ভার্বের পার্টিসিপাল ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এখানে হেড দেওয়া আছে, বা হেডটা সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, যেমন আই, এরপরে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দেওয়া আছে প্লে ক্রিকেট। এখন এইখানে প্লেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হেডের সাথে নাকি উডের সাথে, অবশ্যই উডের সাথে, তাই আমরা উডটাকে ধরে করব উডেন্ট আই। স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ আছে তাই নেগেটিভে করলাম উডেন্ট আই। এরপরে আই অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দেওয়া আছে ডান ইট। সো এই ডানটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম উডের সাথে হয় নাকি হেডের সাথে হয়, অবশ্যই হেডের সাথে, তাই আমরা দিব হ্যাডেন্ট আই। সো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরে একটা নিয়ম দেখি, আই নিড ইউর বুক। এখানে আমরা নিডটাকে যে দেখতে পাচ্ছি, এই নিডটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে, আর এটা আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, তো এটাকে আমরা নেগেটিভ করি কীভাবে, ডু নট দিয়ে। তাহলে ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট দিলাম, এরপরে আই এর প্রোনাউন আই দিয়ে দিলাম। আর হি নিড নট ওয়ারি, এইখানে যে নিড দেওয়া আছে এটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, তাই এই নিডটাকে আমি অক্সিলারি ধরে এখানে নিড দিয়ে দিলাম, এরপরে হি এর প্রোনাউন হি দিয়ে দিলাম। আবার একটু খেয়াল করি, এই সেন্টেন্সে যে নিড দেওয়া আছে এখানে নিডটা হচ্ছে মেন ভার্ব, তাই প্রেজেন্ট ইনফিনিট টেন্সের নিয়মে এটা করেছি ডোন্ট আই দিয়ে। এরপরে হি নিড নট ওয়ারি, এইখানে যে নিড দেওয়া আছে এখানে নিডটা নিজেই অক্সিলারি ভার্ব, তাই অক্সিলারিটা ওইখানে নিয়ে গেলাম, এটা নেগেটিভ আছে তাই ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভে করলাম। এরপর দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে উইল ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যেভাবে থাকুক। আমরা জানি অবশ্যই যে ইম্পারেটিভ সেন্টেন্স কি, এই ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে আমরা উইলি দিব, ওন্টই দিব, আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি দেওয়া থাকে তাহলে ক্যান ইউ দেওয়া যায়, মানে অনেকেই ক্যান ইউও ব্যবহার করে। সো সবচেয়ে বেটার হচ্ছে উইল ইউ দেওয়া, কারণ উইল ইউটা বেশি পরিচিত। তাহলে আমরা বুঝতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্স মানেই উইল ইউ।
চাইলে ওন্টিও দেওয়া যায়, আর প্লিজ আর কাইন্ড অথবা কাইন্ডলি থাকলে ক্যান ইউ দেওয়া যায়। তবে সবচাইতে সেফ হচ্ছে উইল ইউ দেওয়া। যেমন ডু দ্য ওয়ার্ক, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ অথবা ওন্ট ইউ। ডু নট ডু ইট, এটা ডু নট দেওয়া আছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তার মানে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে উইল ইউ অথবা ওন্ট ইউ। লেট হিম ইট সামথিং, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তাই উইল ইউ অথবা ওন্ট ইউ। এরপরে দেওয়া আছে লেট দ্যাম ডু দ্য সাম, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ অথবা ওন্ট ইউ। লেট মি ডু ইট, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই কী হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। এরপরে দেখি প্লিজ হেল্প মি, ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্লিজের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এটা কোশ্চেন কী হবে উইল ইউ, ওন্ট ইউ অথবা ক্যান ইউ, কারণ প্লিজ আছে তাই ক্যান ইউ দেওয়া যায়। কাইন্ডলি হেল্প দ্য পোর, উইল ইউ, ওন্ট ইউ অথবা ক্যান ইউ, যেহেতু কাইন্ডলি আছে তাই ক্যান ইউ দেওয়া যাবে। আর আমি আগেই বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ দেওয়াটাই সবচাইতে বেটার। এরপরে দেখি লেটাস অথবা লেটস, এই যে লেটস দেওয়া আছে এটা লেটাসেরই সংক্ষিপ্ত রূপ। সো যাই হোক, যদি লেটাস অথবা লেটস দেওয়া থাকে তাহলেও সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, তবে এটা ব্যতিক্রম, সেক্ষেত্রে আমরা শ্যাল উই ব্যবহার করব। সো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকা মানে হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ, আর যদি লেটাস থাকে তাহলে শ্যাল উই। যেমন লেটাস প্লে ক্রিকেট, লেটাস দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে তাই শ্যাল উই, আর কোনো কিছু ভাবার দরকার নেই। লেটস স্পিক ইংলিশ, লেটাস দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে সরাসরি শ্যাল উই, আর কোনো কিছু ভাবার দরকার নেই। এবার দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে সাবজেক্ট, টেন্স, নাম্বার, পার্সন কোন অবস্থায় আছে তা লক্ষ্য করে স্বাভাবিক নিয়মে করতে হবে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চিনি অবশ্যই, সেটার ক্ষেত্রে আমরা কি করব, যে টেন্স আছে, পার্সন আছে এবং নাম্বার আছে সেটা অনুযায়ী স্বাভাবিকভাবে ট্যাগ কোশ্চেন করে দিব। উদাহরণ দেখি হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এইখানে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমে একটা অক্সিলারি ভার্ব লাগবে। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, তাই ইজ দিয়ে দিলাম। এটা অ্যাফার্মেটিভে আছে তাই নট দিয়ে দিলাম। আর ইজ নটের সংক্ষিপ্ত রূপ ইজেন্ট, তাই ইজেন্ট দিলাম। আর এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দ্য বার্ড, দ্য বার্ডের প্রোনাউন হচ্ছে ইট, তাই ইট দিয়ে দিলাম, ইজেন্ট ইট। আবার হাউ কুইকলি এভরিবডি ওয়াকড, এখানে কী হবে, এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এখানে আমাদের আগে অক্সিলারি ভার্ব লাগবে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করলে আমরা কী করি, ডিড নট দিই। ডিড নটের সংক্ষিপ্ত রূপ ডিডেন্ট, তাই ডিডেন্ট দিলাম। আর এভরিবডি এর প্রোনাউন হচ্ছে দে, তাই দে দিয়ে দিলাম, তাহলে ডিডেন্ট দে। আশা করি বোঝা গেছে। পরের নিয়মে যাই, কমপ্লেক্স সেন্টেন্স। এক্সকিউজ মি। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের উপর ট্যাগ কোশ্চেন নির্ভর করে। আমি আশা করি আপনারা কমপ্লেক্স সেন্টেন্স কি চিনেন, প্রিন্সিপাল ক্লোজ কি তাও চিনেন, আর সাবঅর্ডিনেট ক্লোজ কি তার সম্পর্কে আপনাদের ধারণা আছে। তারপরও আমি একটু স্মরণ করে দিই। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর আমরা ট্যাগ কোশ্চেন করব প্রিন্সিপাল ক্লোজ দ্বারা। আর প্রিন্সিপাল ক্লোজ কি, প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যে ক্লোজটা স্বাধীন, আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজটা অধীন। আর ক্লোজ কি, ক্লোজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব। যেমন আমি বলি ইফ ইউ কাম আই উইল গো, এখানে দুইটা ক্লোজ আছে, সাবজেক্ট ভার্ব একটা ক্লোজ, সাবজেক্ট ভার্ব আরেকটা ক্লোজ। এখন এর মধ্যে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা প্রিন্সিপাল ক্লোজ কীভাবে চিনব, সেটার জন্য একদম সহজ উপায় হচ্ছে এই যে ইফ, এই ইফ যুক্ত যে সেন্টেন্স সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন অর্থ যদি আমি বলি বা বাংলা যদি তোমাদের বোঝাতে যাই, তাহলে যেটা নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে মেইন ক্লোজ, আর যেটা বা যে ক্লোজটা নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন আমি যদি বলি যদি তুমি আসো, সে যদি ভাত খায়, তাহলে কিন্তু সেন্টেন্সটা পূরণ হয় না। যদি সে আসে বা সে যদি ভাত খায় তাহলে কী হবে, এর পরের অংশ আমাদের জানতে মনে চায়, আর এই অংশটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর আমি যদি বলি
আমি যাব, সে আসবে, সে খাবে, এখানে কিন্তু নিজের সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়ে যায়, তাই এটা হচ্ছে মেন ক্লজ। আর ট্যাগ কোশ্চেন ওই মেন ক্লজের উপর নির্ভর করেই হবে। তার মানে এটা হচ্ছে এখানে মেন ক্লজ, কারণ আই উইল গো এর মানে হচ্ছে আমি যাব, বাক্য শেষ, আর কোনো কিছু না জানলে অসুবিধা নেই। আর আমি যদি বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আর এতটুকু না বলি, তাহলে কিন্তু আমার মনের ভাব প্রকাশ হচ্ছে না। তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ। আর ট্যাগ কোশ্চেন হবে কোনটা অনুযায়ী? মেন ক্লজ অনুযায়ী। এটা যদি অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভে উইল এর নেগেটিভ হচ্ছে ওন্ট, আর আয়ের প্রোনাউন আই, ওন্ট আই। তারপরে দেখি সিন্স হি ওয়াজ বিজি হি উড নট কাম। সো এখানে দেওয়া আছে যেহেতু সে ব্যস্ত ছিল তাই সে আসতে পারেনি। সো এখানে মেন ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ওই আগের মতোই এখানে সিনযুক্ত বাক্য দেওয়া আছে। এখন আমি যদি বলি এই যে এতটুক ঢাকা দিয়ে দিই, সিন্স হি ওয়াজ বিজি, যেহেতু সে ব্যস্ত ছিল, এতটুকু যদি কাউকে বলা হয় তাহলে সে আরও জানতে চাবে, কারণ যেহেতু সে ব্যস্ত ছিল তাই কী হয়েছিল এটা সে জানতে চাবে। তার মানে বাক্যটা পুরোপুরি হয়নি, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এতটুক ছাড়া যদি আমি শুধু বলি হি ওন্ট কাম, সে আসেনি, তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ হয়ে গেছে, সে আসেনি, তার মন চায় না, সে আসেনি, শেষ। অর্থাৎ এটা দ্বারা মনের অর্থ বা মনের ভাব পুরোপুরি প্রকাশ পাচ্ছে এই ক্লজটা দ্বারা, তো এটা হচ্ছে মেন ক্লজ। আর এটা দ্বারা পাচ্ছে না, তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর ট্যাগ কোশ্চেন কোনটা অনুযায়ী হবে? মেন ক্লজ অনুযায়ী, তার মানে এটা অনুযায়ী হবে। আর এটা দেওয়া হচ্ছে নেগেটিভে, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভে। উড হি, উড দেওয়া আছে উড, অক্সিলারি হিসেবে দিলাম, আর হি এর প্রোনাউন হি। এরপর দেখি নো বিলিভ থিঙ্ক যদি সেন্টেন্সে থাকে এবং এরপরে দ্যাট থাকে, তাহলে উভয় পাশ থেকেই ট্যাগ কোশ্চেন করা যাবে। অর্থাৎ নো বিলিভ থিঙ্ক যদি আমি দেখতে পাই কোনো একটা সেন্টেন্স আছে এবং তারপরে দ্যাট আছে, কোথায় গেল? এই যে দ্যাট, অর্থাৎ নো বিলিভ থিঙ্ক আছে এবং তারপরে দ্যাট আছে, এরকম যদি থাকে তাহলে আমরা দুই পাশ থেকেই ট্যাগ কোশ্চেন করতে পারবো। যেমন আই নো দ্যাট হি ইজ এ টিচার। সো এখন আমি চাইলে আই নো দ্যাট এই ক্লোজটার উপর নির্ভর করে করতে পারবো, অথবা হি ইজ এ টিচার এই ক্লোজটার উপর নির্ভর করে করতে পারবো। কেন? কারণ এখানে নো আছে, এখানে বিলিভও থাকতে পারতো, থিঙ্কও থাকতে পারতো। তাহলে এটার উপর নির্ভর করে যদি করি তাহলে কি হয়? ডোন্ট আই। আর এটার উপর নির্ভর করলে হয় ইজেন্ট হি, দুইটাই সঠিক। আবার একটা দেখি আই বিলিভ দ্যাট দে উইল প্রসপার ইন লাইফ। সো এখানে আই বিলিভ এটা একটা ক্লজ, দে উইল প্রসপার ইন লাইফ এটা একটা ক্লজ। সো আমি চাইলে এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে করলে কি হয়? ডোন্ট আই। আর যদি এটার উপর নির্ভর করে করি তাহলে হয় ওন্ট দে, এটাও সঠিক, এটাও সঠিক। আমরা কিন্তু দুইটা দেবো না, দুইটার যে কোনো একটা দেব। এরপরে দেখি কিছু সংক্ষিপ্ত রূপে ট্যাগ কোশ্চেন কী হয়। যদি শুধু হাসান দেওয়া থাকে, এখানে তো হাসান বলতে আমি হাসান বোঝাচ্ছি না, এখানে হাসান বলতে আমি বোঝাচ্ছি আসলে যদি শুধু কারো নাম দেওয়া থাকে, হাসান দেওয়া থাকতে পারে, রহিম দেওয়া থাকতে, করিম দেওয়া থাকতে পারে, এরকম যদি শুধু একজনের নাম দেওয়া থাকে তখন ট্যাগ কোশ্চেন কী হবে? তখন আমাদের এর পুরো ফর্মটা নিজে থেকে বানিয়ে নিতে হবে। যেমন হাসানের ফুল ফর্ম হিসাবে আমি বানাইতে পারি হি ইজ হাসান, এটা কিন্তু দেওয়া থাকবে না, শুধু হাসান দেওয়া থাকবে, তখন আমাকে নিজে নিজে বানিয়ে নিতে হবে মনে মনে হি ইজ হাসান। তাহলে হি ইজ হাসান এর ট্যাগ কোশ্চেন কি? ইজেন্ট হি, শেষ। তার মানে এখানে আমি এতটুক দেওয়া থাকলে দিব ইজেন্ট হি, এতটুকু কিন্তু লেখার দরকার নেই, শুধু এতটুকু লিখবো ইজেন্ট হি। তারপরে হু কেয়ার্স এর পুনরূপ হচ্ছে নো বডি কেয়ার্স, তাহলে এটা অনুযায়ী ট্যাগ কোশ্চেন হয় ডু দে। এতটুকু কিন্তু পরীক্ষার হলে লিখবো না, হু কেয়ার্স এর পাশে লিখে দিব ডু দে, কারণ হু কেয়ার্স এর পূর্ণরূপ হচ্ছে নো বডি কেয়ার্স। এরপর দেখি ইয়েস, যদি শুধু ইয়েস দেওয়া থাকে তাহলে ফুল ফর্ম কি? ইয়েস ইট ইজ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট, অর্থাৎ এতটুকু লিখবো না, ইয়েসের পর সোজাসুজি দিয়ে দিব ইজেন্ট ইট। নো এর ফুল ফর্ম হচ্ছে নো ইট ইজ নট, তাহলে ট্যাগ কোশ্চেন কী হয়? ইজ ইট। এখানে নো ইট ইজ নট, এই যে নট দেওয়া আছে অর্থাৎ নেগেটিভে আছে, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভে ইজ ইট। এরপর দেখি সরি, যদি দেওয়া থাকে তাহলে পূর্ণরূপ বানাইতে হবে আই এম সরি। সো এটা ট্যাগ কোশ্চেন করলে কি হয়? আর এন্ড দে, আমি আগেই বলেছিলাম ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এম নোট দেওয়া যায় না, আর নোট দিতে হয়। আর তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর এন্ড আই। সরি এর পুনরূপ হচ্ছে আই এম সরি, আর এর ট্যাগ কোশ্চেন হচ্ছে আর এন্ড আই।
এরপর আরও কিছু জিনিসের সংক্ষিপ্ত রূপ: গুড মর্নিং, গুড বাই, গুড আফটারনুন, তারপরে গুড ইভিনিং, গুড নাইট, থ্যাংক ইউ। এগুলোর ফুল ফর্ম হচ্ছে আই বিট গুড মর্নিং, অথবা আই উইশ গুড মর্নিং, আই সে গুড মর্নিং, যা বলবো তাই সঠিক। এটা তো আমি একটাই দিয়ে দেখাচ্ছি। গুড মর্নিংকে আমি যদি বলি আই সে গুড মর্নিং, আই উইশ গুড মর্নিং, আই বিট গুড বাই, যা বলবো তাই সঠিক। তাহলে এগুলোর পূর্ণরূপ কী হতে পারে আমরা ধারণা পেলাম। এবার আমরা দেখি টেক কোশ্চেন কী হয়। গুড মর্নিং দেওয়া আছে, তাহলে টেক কোশ্চেন কী করবো, মনে মনে এটার ফুল ফর্ম বানিয়ে নেব, আই উইশ গুড মর্নিং, অথবা আই সে গুড মর্নিং। সো আই সে গুড মর্নিং, এটার টেক কোশ্চেন কী হয়, ডোন্ট আই দিয়ে দিলাম, শেষ। এতটুকু কিন্তু লিখবো না, শুধু এতটুকু লিখবো। তারপরে গুড নাইট, এর ফুল ফর্ম হয় আই বিট গুড নাইট। সো এটা টেক কোশ্চেন হয় ডোন্ট আই। আবার থ্যাংক ইউ, এর ফুল ফর্ম দেওয়া যায় আই থ্যাংক ইউ, অথবা আই সে থ্যাংক ইউ। যদি আই থ্যাংক ইউ দিই তার মানে এখানে থ্যাংক শব্দটা নিজেই ভার্বের কাজ করছে, আর আই সে থ্যাংক ইউ তার মানে হচ্ছে এখানে সেটা ভার্বের কাজ করছে। সো যাই দেই, টেক কোশ্চেন হবে ডোন্টতে, এটার ক্ষেত্রে হবে টেক কোশ্চেন হবে ডোন্ট আই, এটার ক্ষেত্রে হবে ডোন্ট আই। অর্থাৎ যদি সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে তাহলে পূর্ণরূপটা কী হতে পারে সেটা ধরে নিয়ে আমাদের টেক কোশ্চেনটা করতে হবে। সো আশা করি সংক্ষিপ্ত রূপ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো সংক্ষিপ্ত রূপের এটাই আশা করি লাস্ট, এটা হলেই সবশেষ সংক্ষিপ্ত রূপ নিয়ে। টেক কোশ্চেন আর বাকি আছে। এবার দেখি সাবজেক্ট প্লাস ভার্ব অনেক সময় উজ্জ্ব থাকতে পারে, সেক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব ধরে নিতে হবে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব দুইটাই উজ্জ্ব থাকতে পারে। এরকম যদি হয় তখন আমরা কী করব, ধরে নেব। ওই যে আগেরগুলোর ক্ষেত্রে যেমন সাবজেক্ট ভার্ব ধরে নিচ্ছি, এগুলোর ক্ষেত্রেও সাবজেক্ট ভার্ব ধরে নিব। যেমন ইট ইজ এ ফাইন শার্ট, এখানে তো আমি দিয়ে দিলাম বোঝার জন্য, ধরো এতটুকু দেওয়া নেই, শুধু দেওয়া আছে ফাইন শার্ট। এটার পনেরো তুমি কী করবে, ইট ইজ এ ফাইন শার্ট অথবা ইট ওয়াজ এ ফাইন শার্ট, যেটা তোমার ইচ্ছা সেটা মনে মনে ধরে নিবে, আর সেটা অনুযায়ী টেক কোশ্চেন করবে। এখন যদি মনে মনে ধরে নাও ইট ইজ এ ফাইন শার্ট, তাহলে এই সেন্টেন্সটা টেক কোশ্চেন কী হয়, অ্যাফার্মেটিভ আছে তাই টেক কোশ্চেন হবে নেগেটিভে। ইজ এর সাথে নট দিলে হয় ইজ নট, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট, আর ইটের প্রনাউন ইট, শেষ। নাইস ডে, এটাকে আমি কী বলতে পারি, ইট ইজ এ নাইস ডে অথবা ইট ওয়াজ এ নাইস ডে, যা ধরে নেব তাই সঠিক। ইট ইজ এ নাইস ডে ধরলে টেক কোশ্চেন হবে ইজেন্ট ইট, আর ইট ওয়াজ এ নাইস ডে যদি ধরি তাহলে হবে ওয়াজেন্ট ইট, ইজেন্ট ইট অথবা ওয়াজেন্ট ইট। এরপরে হাউ অট, এটা শুধু দেওয়া থাকবে, এতটুকু দেওয়া থাকবে না, তখন আমি কী বলবো, হাউ অট ইট ইজ অথবা হাউ অট ইট ওয়াজ, আর সেই নিয়ম অনুযায়ী আমি টেক কোশ্চেন করবো, ওয়াজেন্ট ইট অথবা ইজেন্ট ইট। হাউ গুড, এটার ফুল ফর্ম কী ধরবো, হাউ গুড হি ইজ অথবা হাউ গুড হি ওয়াজ, যা ধরবো তাই সঠিক। ইজেন্ট হি, ওয়াজেন্ট হি। এখন যা ধরবো তাই সঠিক এর মানে এই না যে আমি নিজের মতো অর্থ ছাড়া বানিয়ে নেব, অবশ্যই অর্থসহ ধরে নিয়ে করতে হবে। এবার দেখি পরবর্তী নিয়মটা, জিরান এবং ইনফিনিটিভ। জিরান এবং ইনফিনিটিভ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্ট হিসাবে ইট ধরে নিতে হবে। আর আমরা জানি জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তখন আমরা প্রোনাউন হিসেবে ইট দিব। যেমন টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। সো এখানে টেলিং লাইস দেওয়া আছে, অর্থাৎ আইএনজি দিয়ে শুরু হয়েছে বা জিরান দিয়ে শুরু হয়েছে, যেহেতু জিরান দিয়ে শুরু হয়েছে তাই আমরা প্রোনাউন হিসেবে কী দিব, ইট দিব। আর এখানে ইজ নট কেন দিছি এটা আমাদের সবারই জানা। এরপরে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এখানে ইজ আছে তাই ইজ নট দিলাম, ইজ নটের সংক্ষিপ্ত রূপ ইজেন্ট, ইজেন্ট দিয়ে দিলাম। আর টু টেল এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই এর পরিবর্তে প্রোনাউন হিসেবে হবে ইট। সো মনে রাখবো জিরান এবং ইনফিনিটিভ মানে ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যা দিয়ে সেন্টেন্স শুরু হোক প্রোনাউন হিসেবে আমরা ইট দিয়ে দিব। এবার দেখি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ভার্বটা প্লুরাল হয়, আর ভার্ব প্লুরাল হওয়া মানে হচ্ছে সাবজেক্ট হবে প্লুরাল। অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমরা প্রোনাউন হিসেবে
প্লুরাল ফর্ম ব্যবহার করব, যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সো এখানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ দেওয়া আছে। সো দ্য প্লাস অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই কারণে ভার্বটা প্লুরাল হয়েছে, আর এই কারণেই এখানে প্রোনাউনটাও প্লুরাল হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আর দে। এরপরে আমরা দেখি অল অফ, নান অফ, সাম অফ, মোস্ট অফ, মেনি অফ, এনি অফ, এগুলোর পরে যদি ব্যক্তি বোঝায় তাহলে দে হবে, আর বস্তু বোঝালে ইট হবে। আবারও খেয়াল করি, এটা কিন্তু আমাদের ভুল হয়। অল অফ, নান অফ, সাম অফ, মোস্ট অফ, এনি অফ, এরপরে মেনি অফ, এগুলোর পরে যদি ব্যক্তি থাকে তাহলে দে, আর যদি বস্তু থাকে তাহলে ইট। যেমন সাম অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট। সো এখানে সাম অফের পরে দ্য বয়েজ আছে, তার মানে এটা ব্যক্তি বোঝাচ্ছে, আর আমি বলেছিলাম ব্যক্তি বোঝালে প্রোনাউন হিসেবে দে হবে, ওয়ারেন্ট দে। আর নান অফ দ্য প্রবলেমস ক্যান বি সলভড, এখানে মূলত আমাদের ভুলটা হয়। এখানে আমাদের দিতে মন চাই দে, কারণ এখানে প্রবলেমস দেওয়া আছে, আর আমরা জানি বস্তু অথবা থিংস যদি একের বেশি হয় তাহলে দিয়ে দিতে হয়, সেই অনুযায়ী আমরা এখানে দিয়ে দিই। কিন্তু না, যদি এই যে নান অফ না দেওয়া থাকতো তাহলে হয়তো দিয়ে দেওয়া যেত, কিন্তু এখানে যেহেতু নান অফ দেওয়া আছে তাই দিয়ে দেওয়া যাবে না, কারণ নান অফের পরে ব্যক্তি বুঝাইলে দে, আর নান অফের পরে বস্তু বুঝাইলে ইট, তাই আমরা এখানে প্রোনাউন হিসেবে ইট দেব। সো এই সেন্টেন্সটা আছে নেগেটিভে, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভে, তাই অক্সিলারি হিসেবে ক্যান দিয়ে দিলাম। এরপরে নান অফের পরে বস্তু আছে তাই ইট দিয়ে দিলাম, ক্যান ইট। এরপরে দেখি অল অফ, নান অফ, সাম অফ, মোস্ট অফ, এভরিবডি অফ, এভরি ওয়ান অফ, এগুলোর পর আস থাকলে প্রোনাউন হিসেবে উই হবে। তারপরে অল অফ, নান অফ, সাম অফ, মোস্ট অফ, এভরি ওয়ান অফ, এভরিবডি অফ, এগুলোর পর দেম থাকলে অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে প্রোনাউন হিসেবে দে হবে, মানে দেম থাকলেও দে হবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলেও দে হবে। আবার অল অফ, নান অফ, সাম অফ, মোস্ট অফ, এভরি ওয়ান অফ, এভরিবডি অফ, এগুলোর পর যদি ইউ থাকে তাহলে প্রোনাউন হিসেবে ইউ হবে। এবার আমরা কিছু উদাহরণ দেখি। অল অফ আস হ্যাভ ডান ইট, এখানে অল অফের পরে আস দেওয়া আছে, তাই প্রোনাউন হিসেবে আমরা কী দিব, উই, তাইলে হ্যাভেন্ট উই। তারপরে নান অফ দেম ক্যান ডু ইট, এখানে নান অফের পর দেম দেওয়া আছে, তাই প্রোনাউন হিসেবে কী দেব, দে, ক্যান দে। এখানে নান দেওয়া আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ, তাই আমরা ট্যাগ কোশ্চেন করলাম অ্যাফার্মেটিভে, অক্সিলারি হিসেবে ক্যান দেওয়া আছে তাই ক্যান, আর এখানে নান অফের পরে যেহেতু দেম দেওয়া আছে তাই দে। এরপরে সাম অফ ইউ ক্যান গো নাও, এখানে সাম অফের পর ইউ দেওয়া আছে, আর সাম অফের পর ইউ যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে কী দিই, ইউ, কান্ট ইউ। এবার দেখি এই যে দুটা সেন্টেন্স দেখছি এটা আমরা প্রায়শই ভুল করি, তাই আজকে যদি মনোযোগ দিয়ে দেখি আশা করি এটার ভুল হবে না। সেটা হচ্ছে ফিশ ক্যান সুইম, ক্যান্ট ইট, আর ফিশেস ক্যান সুইম, কান্ট দে। যদি ফিশ একটা বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার যদি ফিশ থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে দিব ইট, আর যদি ফিশেস দেওয়া থাকে অর্থাৎ একের বেশি মাছকে বোঝায় তাহলে দিব দে। এটা একদম সিম্পল এখনও দেখা যাচ্ছে, কিন্তু আমরা পরীক্ষার হলে বেশিরভাগই ভুল করি। সেটা হচ্ছে ফিশ থাকুক আর ফিশেস দেওয়া থাকুক আমরা ইট দিয়ে দিই। সো এখন থেকে আশা করি ভুল হবে না যে ফিশ দেওয়া থাকলে ইট দিব, আর ফিশেস দেওয়া থাকলে দিয়ে দিব। এবার দেখি দ্য ডগ, ক্যাট, বেবি, চাইল্ড, টেবিল, চেয়ার, এগুলো থাকলে প্রোনাউন হিসেবে ইট দিব। যেমন দ্য ক্যাট ইজ মাইম, ইজেন্ট ইট, এই দ্য ক্যাট এর পরিবর্তে হচ্ছে ইট। তারপরে দ্য বেবি ইজ হার্স, ইজেন্ট ইট, দ্য বেবি এর পরিবর্তে প্রোনাউন হচ্ছে ইট, অর্থাৎ এগুলোর যে কোনো একটা থাকলে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা দিব ইট। এরপরে দেখি বাংলাদেশ দ্য টাইটানিক, আর টাইটানিক হচ্ছে আমরা সবাই জানি ফেমাস মুভি আর বাস্তব কাহিনী শিপ। বাংলাদেশ দ্য টাইটানিক অর্থাৎ শিপের নাম, দ্য সুরমা এক্সপ্রেস অর্থাৎ ট্রেনের নাম, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্প্রিং, এরপর নেম অফ এরোপ্লেন মানে যে কোনো এরোপ্লেনের নাম, এর ক্ষেত্রে প্রোনাউন হিসেবে শিও দেওয়া যায়, ইটও দেওয়া যায়।
এখন আমি বলছি যদি আমরা শিওর হই যে এগুলোর মধ্যে যে কোনো একটা আছে, তখন আমরা সি দিব। আর যদি শিওর না হই তাহলে ইট দিব, কারণ সি দেই আর ইট দেই দুইটাই সঠিক। যদি আমরা ইট দেই তাহলে একদম সেফ থাকবো। তাই শিওর হলে সি দিব, আর না হলে ইট দিব। যেমন বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। সো এখানে ইজ আছে আর এটা অ্যাফার্মেটিভ আছে, তাই ইজেন্ট দিয়ে দিলাম। এবার বাংলাদেশের পরিবর্তে আমি সিও দিতে পারি প্রোনাউন, অথবা বাংলাদেশের পরিবর্তে আমি ইটও প্রোনাউন দিতে পারি। এটাও সঠিক, এটাও সঠিক। দ্য টাইটানিক ওয়াজ দ্য লার্জেস্ট শিপ, ওয়াজেন্ট শি অথবা ওয়াজেন্ট ইট। এই যে দ্য টাইটানিক, আর আমি শিওর যে এটার ক্ষেত্রে সি হয়, তাই সি দিয়ে দিলাম প্রোনাউন হিসেবে, অথবা ইট দিয়ে দিলাম, দুইটাই সঠিক। এবার দেখি দ্য সান, ডেথ, দ্য সামার, দ্য উইন্টার, ওয়ার, এগুলো থাকলে প্রোনাউন হিসেবে হি হয় অথবা ইট হয়। এখানেও আমি যদি বলছি, আমি যদি শিওর থাকি একদম যে এখানে হি হবে তাহলেই হি দিব, আর যদি শিওর না থাকি, নিজের মধ্যে কনফিউশন থাকে, তখন আমি ইট দিয়ে দিব। কারণ ইট দিলেও 100% সঠিক, হি দিলেও 100% সঠিক, কিন্তু কনফিউশন হওয়া যাবে না, কারণ পরীক্ষার হলে আমাদের নাম্বার প্রয়োজন। সো যাই হোক, উদাহরণ দেখি। ডেথ ইজ এ মাস্ট ফর এভরিওয়ান। সো এখানে ইজেন্ট দিলাম, ইজেন্ট দিলাম। সো ডেটের পরিবর্তে আমি প্রোনাউন হিসেবে হি দিতে পারি অথবা ইটও দিতে পারি, যেটা দিব সেটাই সঠিক। অর্থাৎ ইজেন্ট হি সঠিক, ইজেন্ট ইট এটাও সঠিক। দ্য সামার হ্যাজ সেট ইন। সো এখানে ডাজেন্ট হি দিলেও পারি অথবা ডাজেন্ট ইট দিলেও পারি, কারণ সামারের পরিবর্তে হিও দেওয়া যায়, ইটও দেওয়া যায়। ইট দেওয়াটা বেটার যদি কনফিউশন থাকে। আমি বারবার বলছি, কনফিউশন রাখা পরীক্ষায় কোনো কিছু লেখা যাবে না, একদম শিওর হয়ে দিতে হবে। এবার দেখি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার, লাইক, আনলাইক, অ্যাকসেপ্ট, অ্যান্ড নট, বাট, অ্যাকম্পেনিড বাই, এগুলোর ক্ষেত্রে প্রথম সাবজেক্টের উপর ভার্ব নির্ভর করে। এগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছি। এগুলোর ক্ষেত্রে যেহেতু প্রথম সাবজেক্টের উপর ভার্ব নির্ভর করে, তাই ট্যাগ কোশ্চেনে যে প্রোনাউন হবে সেটাও প্রথম সাবজেক্টের উপর ভিত্তি করেই হবে। অর্থাৎ এখানে যেগুলো আমরা দেখছি, এগুলোর যে কোনোটি যদি আমরা সেন্টেন্সে দেখতে পাই, তখন আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রোনাউনটা দিব। অর্থাৎ এটা করলে আমাদের দুইটা জিনিস হয়ে যাচ্ছে, রাইট ফর্ম ভার্ব হয়ে যাচ্ছে, ট্যাগ কোশ্চেন হয়ে যাচ্ছে। দেখি এবার আমরা উদাহরণ। তবে উদাহরণে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে নিই, এখানে যে এন্ড নোট দেওয়া আছে, যে এখানে এন্ড নোট যে দেওয়া আছে, এই এন্ড নোট হচ্ছে একটা প্রিপোজিশন, তাই এন্ড নোট থাকলেও সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ। মানে আমরা যখন দেখব যে এন্ড নোট দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, তখন আমরা মনে করব যে সেন্টেন্সটা হয়তো নেগেটিভ। আসলে নেগেটিভ না, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কারণ এখানে এন্ড নোট প্রিপোজিশনের মতো কাজ করছে। হয়তো এখন গোলায় যাচ্ছে নিয়মগুলা, উদাহরণ দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ প্রেজেন্ট। সো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে। সো আমি এটার উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেন করবো নাকি এটার উপর ভিত্তি করে? অবশ্যই প্রথমটার উপর ভিত্তি করে, কারণ আমি বলেছি ওইখানে যে সকল ওয়ার্ড দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে প্রথম সাবজেক্টের উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেন করতে হবে। সো এখানে ইজেন্ট দিলাম, এরপরে হি এর প্রোনাউন হি হয় দিয়ে দিলাম। ইউ লাইক আই আর ইনভাইটেড। সো এখানে লাইক দ্বারা ইউ এবং আই দুইটা সাবজেক্ট যুক্ত আছে, আই অনুযায়ী দিব নাকি ইউ অনুযায়ী দিব? অবশ্যই প্রথমটা অনুযায়ী দিব। আরেন্ট ইউ, দে অ্যান্ড নট আই প্লে ফুটবল, এখানেই আমাদের ভুলটা হয়, কারণ আমরা জানি অ্যান্ড নট যেহেতু আছে, তাই প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন হবে। ঠিক আছে, আমরা এখানে প্রোনাউন দিয়ে দিই, কিন্তু এখানে দিয়ে দিই ডু দে, কারণ আমরা এখানে দেখি নট দেওয়া আছে, কিন্তু এখানে নট থাকা সত্ত্বেও সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ না, বরং সেন্টেন্সটা হচ্ছে এটা অ্যাফার্মেটিভ, কারণ অ্যান্ড নটটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি বারবার বলছি, এখানে অ্যান্ড নট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর নট থাকা সত্ত্বেও এই সেন্টেন্সটা নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। ডু নট দে, যেটা কোথা থেকে আসছে? প্রথম সাবজেক্ট অনুযায়ী আসছে। এবার দেখি নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, এগুলোর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। যেহেতু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা দিতে হবে। অর্থাৎ এগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বেও পড়েছি, যে এগুলো থাকলে, মানে এগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। যেহেতু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী
ট্যাগ কোশ্চেনটা করব। উদাহরণ দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন নট অনলি রহিম বাট অলসো আই অ্যাম প্রেজেন্ট। সো এখানে নট অনলি পর একটা সাবজেক্ট দেওয়া আছে, বাট অলসোর পর একটা সাবজেক্ট দেওয়া আছে। এখন আমি এটা অনুযায়ী করব নাকি এটা অনুযায়ী করব? কোনটা অনুযায়ী করব? অবশ্যই দ্বিতীয়টা অনুযায়ী করব। আরেন্ট আই, আমরা জানি যে ট্যাগ কোশ্চেনে এম নোট দেওয়া যায় না, এম নোটের পরিবর্তে আর নোট দিতে হয়। আর আর নোটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট, আর আইয়ের প্রোনাউন আই। তারপরে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট। এখানে নাইদার নর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, তাই আমি কোনটা অনুযায়ী করব? অবশ্যই দ্বিতীয়টা অনুযায়ী। ওয়ার দে, কারণ হিজ ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল, তাই দিয়ে দিলাম। আর এটা যেহেতু নাইদার দেওয়া আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভে আছে, তাই এটা হচ্ছে অ্যাফার্মেটিভে। অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভে আছে, তাই এটা কোশ্চেন করছি অ্যাফার্মেটিভে। আর এখানে দিয়ে আসছে কোথা থেকে? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, কারণ নাইদার নর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে। এরপর আজকের জন্য শেষ তিনটে নিয়ম, সেটা হচ্ছে যে কোনো প্রভাব এর ক্ষেত্রে ইজ নট দেওয়া যায় অথবা টেন্স এবং পার্সন অনুযায়ী দেওয়া যায়। অর্থাৎ আমরা যদি প্রভাব দেখি তাহলে আমরা সরাসরি ইজেন্ট ইট দিয়ে দিব। যে কোনো প্রভাব দেখলে আমরা ইজেন্ট ইট দিব অথবা টেন্স এবং পার্সন অনুযায়ী দিব, যেটা দিব সেটাই সঠিক।